হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখাবো যে বিষয়টা কি আছে, নরগোষ্ঠীর উৎপত্তি, অর্থাৎ নরগোষ্ঠী কিভাবে উৎপত্তি হয়েছে এবং বা অরিজিন অফ রেস বা রেসের যে উৎপত্তি, নরগোষ্ঠী বা রেস এর যে উৎপত্তি বা অরিজিন রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রকৃতপক্ষে নরগোষ্ঠী হলো বিভিন্ন দিক থেকে মানব জাতির বিভাজন। তাহলে নরগোষ্ঠী বলতে আমরা কি বুঝতে পারছি, যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানব জাতির বিভাজনই হলো কি নরগোষ্ঠী। এই নরগোষ্ঠীর উৎপত্তি নিয়ে নৃবিজ্ঞানী, সমাজবিদ, জীববিজ্ঞানীরা কিন্তু নানা রকম মত দিয়েছে। এই কারণে কিন্তু তাদের মতের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেছে। বিভিন্ন বিজ্ঞানীদের ধারণা থেকে স্পষ্ট যে নরগোষ্ঠীর উৎপত্তি সম্পর্কে দুটি প্রধান তথ্য উল্লেখযোগ্য। বিভিন্ন বিজ্ঞানীরা মনে করেছেন যে নরগোষ্ঠী যে উৎপত্তি হচ্ছে এক্ষেত্রে দুটি প্রধান তত্ত্ব কিন্তু উল্লেখযোগ্য বা ফেমাস রয়েছে। কি কি দেখো, একটা হচ্ছে বংশগত বা জৈবিক ভিত্তি, আর 2 নাম্বার হচ্ছে পরিবেশগত ভিত্তি। ঠিক আছে, তো দেখো বংশগত ভিত্তিটা কি জিনিস। বংশগত বা জৈবিক ভিত্তি, একদল বিজ্ঞানীদের মতে নরগোষ্ঠী হলো বংশ পরম্পরায় জৈবিক বৈশিষ্ট্য ভিত্তিতে নির্ধারিত গোষ্ঠী। অর্থাৎ বংশ পরম্পরায় মানুষ যে বৈশিষ্ট্যগুলি পায়, জৈবিক বৈশিষ্ট্যগুলি, সেই জৈবিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু একদল বিজ্ঞানী মনে করে যে নরগোষ্ঠী এভাবে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এরা পরিবেশের যে বংশগতির ওপর কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেছে। এই যে বিজ্ঞানীরা রয়েছে যারা হচ্ছে বংশগতির উপর ভিত্তি করে হচ্ছে নরগোষ্ঠী উৎপত্তি হয়েছে বলেছে, তারা কিন্তু পরিবেশের তুলনায় বংশগতির উপর বেশি নির্ভর করে তাদের তত্ত্বটি দিয়েছেন। তাদের মতে প্রধান প্রধান নরগোষ্ঠী হলো ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় কিন্তু আগত। যেমন দেখো উদাহরণ দেওয়া রয়েছে, জাভা মানব জাতি থেকে অস্ট্রেলীয় এবং পিকিং মানব জাতি থেকে মঙ্গোলীয় কিন্তু জাতি উৎপত্তি হয়েছে। 2 নাম্বার আছে হচ্ছে পরিবেশগত ভিত্তি, পরিবেশের উপর ভিত্তি করে কি করে নরগোষ্ঠী শ্রেণীভাগ করা হয়। সমাজ বিজ্ঞানীদের মতে নরগোষ্ঠী বা রেস বলতে বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্য ভিত্তিক নরগোষ্ঠীকে কিন্তু বোঝানো হয়েছে। অর্থাৎ দেহের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু সমাজ বিজ্ঞানীরা নরগোষ্ঠী শ্রেণীভাগ করেছে। ঠিক আছে, এখানে জৈবিক বৈশিষ্ট্যের জৈবিক বা বংশগতির কোনো ভিত্তি নেই। ঠিক আছে, শুধুমাত্র মানুষের যে বাহ্যিক বৈশিষ্ট্য বা চেহারার যে বৈশিষ্ট্য রয়েছে, যেমন ত্বকের বর্ণ, নাকের আকৃতি, ত্বকের বর্ণ বলতে হচ্ছে ফর্সা না কালো, নাকের আকৃতি, নাকের টিকালো না বোঝা, শারীরিক চেহারা দ্বারা মানব গোষ্ঠী নির্ধারিত কিন্তু হয়ে থাকে। এই ক্ষেত্রে বিজ্ঞানীরা বংশগতির চেয়ে পরিবেশের ওপর কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে সকল নরগোষ্ঠীর বিভিন্নতার মূলে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ও ভৌগোলিক উপাদান। তারা কি মনে করে, যে সমাজ বিজ্ঞানীরা যারা মনে করেছেন যে নরগোষ্ঠী উৎপত্তি হয়েছে হচ্ছে পরিবেশগত ভিত্তির ওপর নির্ভর করে, তারা কিন্তু মনে করে যে নরগোষ্ঠীর যে পার্থক্য হয়, এক একটা নরগোষ্ঠীর পার্থক্য কি কারণে হচ্ছে, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ু, ভৌগোলিক উপাদান, বিভিন্ন ভৌগোলিক উপাদান হতে পারে, আন্তঃবিবাহ, তারপরে রক্তের সংমিশ্রণ এবং আর্থ সামাজিক বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে কিন্তু নরগোষ্ঠী সৃষ্টি হয়ে থাকে বলে এই বিজ্ঞানীরা মনে করেছেন। অর্থাৎ পরিবেশে বিভিন্ন উপাদানই নরগোষ্ঠী উৎপত্তির মূল ভিত্তি। ঠিক আছে, তো পরিবেশগত ভিত্তি কি তোমরা বুঝতে পারলে। তারপরে কি আছে দেখো, নরগোষ্ঠীর শ্রেণী বিভাজনের ভিত্তি, কিসের ওপর ভিত্তি করে নরগোষ্ঠী শ্রেণীবিভাজনগুলি করা হয়েছে। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন নরগোষ্ঠী রয়েছে। পৃথিবীর এক একটি জায়গায় বা এক একটি অঞ্চলে কিন্তু আলাদা আলাদা প্রকৃতির নরগোষ্ঠী রয়েছে। নৃবিজ্ঞানীরা নরগোষ্ঠীর বিভিন্নতাকে বিচার করতে গিয়ে 4টি প্রধান ধারার কথা কিন্তু উল্লেখ করেছে। কি কি দেখো, প্রথম যে ধারাটি রয়েছে বা নীতিটি রয়েছে সেটা হচ্ছে গ্লোগার্সের নীতিমালা। ঠিক আছে, এখানে কি হচ্ছে, প্রাণী বিজ্ঞানী ল্যাম্বার্ট গ্লেগার কি করেছিলেন, শীত প্রধান অঞ্চলের তুলনায় উষ্ণ ও আর্দ্র প্রধান অঞ্চলের মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের গায়ের রং কালো হয়ে থাকে। অর্থাৎ এই যে বিজ্ঞানী ল্যাম্বার্ট গ্লেগার তিনি কি বলেছিলেন, যে শীত প্রধান যে অঞ্চলগুলি রয়েছে সেই তুলনায় যে সমস্ত উষ্ণ বা আর্দ্র অঞ্চলগুলি রয়েছে সেখানে যে মানুষরা বা প্রাণীরা বসবাস করছে তারা কিন্তু বেশি কালো হয়ে থাকে।
তার নাম অনুসারে এই নীতি গ্লোগাস নীতি নামে পরিচিত। এই নীতি অনুসারে নিরক্ষরেখার কাছাকাছি মানব জাতির গায়ের রং কালো হয় এবং এর মূলে রয়েছে এখানকার উষ্ণ আর্দ্র জলবায়ু। আমরা সবাই জানি যে নিরক্ষরেখার ওপর কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয়, এর ফলে কি হয় সারা বছর সেখানে উষ্ণতা বেশি থাকে এবং আর্দ্রতাও কিন্তু সেখানে বেশি থাকে। এই কারণে কিন্তু সেখানকার মানুষের গায়ের রং কিন্তু কালো হয়। এই উষ্ণতা ও আর্দ্রতার জন্য এখানকার মানব জাতির ত্বকের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ বিদ্যমান, যে কারণে কিন্তু তাদের ত্বকের বর্ণের রং হচ্ছে কালো। তারপরে কি আছে দেখো, 2 নম্বর যে নীতি রয়েছে বার্গম্যানস নীতিমালা। এখানে কি হচ্ছে, বিখ্যাত জার্মান জীববিজ্ঞানী কার্ল বার্গম্যান এর নামানুসারে বার্গম্যান নীতি নামকরণ করা হয়েছে। এই নীতির মূল বৈশিষ্ট্য কি দেখো, উষ্ণ জলবায়ু এলাকায় বিভিন্ন বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী কিন্তু লক্ষ্য করা যায়। অন্যদিকে শীতল জলবায়ু অঞ্চলে বৃহৎ জনগোষ্ঠী বিস্তৃত অঞ্চল জুড়ে বসবাস করে। তাহলে তিনি কি বলেছেন যে উষ্ণ আর্দ্র যে জলবায়ুগুলি রয়েছে সেখানে কি হচ্ছে বিভিন্ন বর্ণের আলাদা আলাদা ত্বকের বর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী কিন্তু লক্ষ্য পাওয়া যায়, কিন্তু যে শীতল জলবায়ু অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু বৃহৎ অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে কি হচ্ছে জনগোষ্ঠী বিস্তৃত অঞ্চল লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু কম হয়ে থাকে, অর্থাৎ শীত প্রধান যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা কম। তারপরে কি আছে দেখো, গ নাম্বার অ্যালেন্স নীতিমালা। অ্যালেন নীতি হলো একটি অন্যতম ইকো ভৌগোলিক নীতি। এখানে কি হচ্ছে, বিজ্ঞানী জোয়েল আসাফ অ্যালেন এর নামানুসারে এই নীতির নাম কিন্তু হয়েছে। ঠিক আছে, এই নীতির মূল বক্তব্য কি, শীতল জলবায়ু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের, যে সমস্ত প্রাণীরা শীতল জলবায়ু অঞ্চলে বাস করছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন হচ্ছে নাক, কান, লেজ ইত্যাদি উষ্ণ জলবায়ু অঞ্চলের তুলনায় কি হয়, অনেকটা কিন্তু ছোট হয়ে থাকে। অর্থাৎ এই যে হচ্ছে অ্যালেন নীতি রয়েছে, এই নীতি অনুসারে কি বলা হয়েছে যে শীতল যে জলবায়ুগুলি অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে যে প্রাণীগুলো বসবাস করছে বা মানুষেরা বসবাস করছে তাদের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু উষ্ণ জলবায়ু অঞ্চলের তুলনায় ছোট হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 4 নম্বর যে সর্বশেষ যে নীতিটি রয়েছে যার উপর ভিত্তি করে নরগোষ্ঠী শ্রেণীবিভাজন করা হয়েছে, দেখো কি আছে, রাপোপোর্টস নীতিমালা। ঠিক আছে, বিজ্ঞানী এডুয়ার্ডো এইচ রাপোপোর্ট এর নাম অনুসারে কিন্তু রাপোপোর্টস নীতিমালা তৈরি করা হয়েছে। এই নীতি অনুযায়ী অক্ষাংশগত পার্থক্যের কারণে প্রাণীরা ছোট ও বড় হয়ে থাকে। এই নীতি অনুসারে আবার কি বলা হয়েছে, অক্ষাংশের উপর ভিত্তি করে কিন্তু প্রাণীদের দেহের গঠন আলাদা হয়ে থাকে বলা হয়েছে। ঠিক আছে, এই কারণে উচ্চ অক্ষাংশের তুলনায় সাধারণত নিম্ন অক্ষাংশের প্রাণীরা কিন্তু ছোট হয়ে থাকে। এক্ষেত্রে বলা হয়েছে যারা উচ্চ অক্ষাংশের প্রাণী তারা হচ্ছে নিম্ন অক্ষাংশের যে প্রাণীগুলি রয়েছে তাদের তুলনায় বড় হয়, আর হচ্ছে যারা নিম্ন অক্ষাংশে থাকে সেগুলো প্রাণীগুলো কিন্তু উচ্চ অক্ষাংশের তুলনায় ছোট হয়ে থাকে। তো আজকে কিন্তু আমরা নরগোষ্ঠীর যে উৎপত্তি রয়েছে সেই উৎপত্তি নিয়ে কিন্তু আলোচনা করলাম। দেখো, সবশেষে ছোট্ট তোমাদের ইনফরমেশন আমি দিয়ে রাখছি, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, দেখে নাও স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, দেখো লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং যারা মেজর স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 699 করে। আর এই যে 2টো নাম্বার দেখে না, 2টো নাম্বারের মধ্যে একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।